কি হলো? অ্যাক্সিডেন্ট হয়েছিল মেবি। এইখানেও অ্যাক্সিডেন্ট। আরে আজকে 18ই জুন 2025 সাল। আপনাদের সাথে আজকে আমি কথা বলতেছি। তো এই মাসের 7 তারিখে ছিল ঈদ, আর ঈদের দিন আমি একদিনের ছুটি পেয়েছিলাম। আমি সবসময় প্রতি ঈদে আমি একদিনেরই ছুটি পাই। তো এই একদিনের ছুটিতে আমি কি করলাম, কোথায় গেলাম, এটা নিয়ে একটা ভিডিও ছিল, বাট ভিডিওটা আসলে ভিডিও করা হয়েছিল, ভিডিওটা আপলোড করা হয় নাই। তো ভিডিওটা আমি এখন আপলোড করব, অর্থাৎ আগামী দিন ভিডিওটা আপলোড হবে 19 তারিখে, মানে প্রায় হচ্ছে 12 দিন পরে। হ্যাঁ, 12 দিন পরে। তো ঠিক আছে, আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে সময় যাচ্ছে আমার। এতটাই ব্যস্ততা যে প্রত্যেকটা ভিডিও শ্যুট করার পর থেকে প্রায় 7-8 দিনের একটা ব্যবধান চলে আসে। তো এডিট করতে করতে সব কিছু রেডি করতে করতে এই সময়টা আসলে লেগে যায়। তো যাই হোক, ঠিক আছে, চলুন তাহলে আজকে দেখে আসি ঈদের দিন একদিন ছুটিতে আমি কি করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমি আজকে যাচ্ছি বাড়িতে আমার, আর আজকে হচ্ছে পবিত্র ঈদ। সবাইকে ঈদ মোবারক। যদিও এই ভিডিওটা আপনারা দেখছেন ঈদের আরও 3-4 দিন পরে আপলোড হবে। এখন সকাল বাজে হচ্ছে 8টা 18। আমার বেরোনোর কথা ছিল আরও ভোরে, খুব ভোরে, আমার 6টা বা 5টা 6টা এরকমের সকালবেলা বেরোনোর কথা ছিল বাড়ির উদ্দেশ্যে যাব। ওই জন্য, কারণ আজকে আমার একদিন ছুটি মাত্র। হ্যাঁ, প্রত্যেকটা ঈদেই আমার একদিন করে ছুটি থাকে। এটা আপনারা মানে অবাক হলেও এটাই সত্য। একদিনের বেশি ছুটি থাকে না, শুধু আমার না, আমাদের আসলে অফিসের স্টাফ যারা আছে সবারই একদিনের ছুটি থাকে। তবে আমার সাথে যে আছে ওরে আমি 2 দিন বেশি ছুটি দিয়ে দিয়েছি। ও ঈদের পর আগামীকাল থেকে 3-4 দিন ছুটি কাটাবে। তো বন্ধুরা, ঈদের ছুটিতে কি করব আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। আর ভেবেছিলাম একটা ছোট ট্যুর দেওয়া যাক, ট্যুর হয়ে যাক, একটা মিনি ট্যুর। কিন্তু একা একা ভাল লাগতেছিল না, তবে সাথে একজনকে নিয়ে যেতাম। তবে ঈদের দিন সবাই আসলে ঈদের ছুটিতে যার যার গ্রামের বাড়িতে যায়, তো হয়তো তারা আরও 2-3 দিন আগে থেকেই যায়। আমি যেহেতু একদিনে ছুটি পাই, তাই আমি একদিনের এই ছুটি নিয়ে যাচ্ছি হাতে। তো এই জন্য আমি এখন আসলে একা, আজকে সম্পূর্ণ একা। আজকে পুরো দিন আমি ফ্রি, বাট আমি এখন একা। তো এই জন্য একা কোথায় আর যাবো, ভাবলাম যে তাহলে বাড়ি যাই, একদিন ঘুরে আসি বাড়ি থেকে। বাড়ি গেলে যদিও আমার জন্য একটু প্যারা হবে, কারণ আমাকে হচ্ছে পরের দিন, অর্থাৎ আজকে হচ্ছে 7 তারিখ, 8 তারিখে আমার আবার খুব ভোরে রওনা দিয়ে এসে ডিউটি করতে হবে। এখান থেকে প্রায় হচ্ছে 130 কিলো, হ্যাঁ 130 কিলোমিটার পথ সকালবেলা আমাকে রাইড করে এসে ডিউটি করতে হবে। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও কমেন্টে জানাতে পারেন। ফুয়েল যা আছে হয়ে যাবে, বরিশাল থেকে ফুয়েল নিয়ে নিব। আর এই বরগুনার এই পাম্পে ফুয়েলের দাম সব সময় 2 টাকা করে বেশি রাখে। অন্য জায়গায় যে রেট থাকে, সরকারি যে রেট আছে, তার থেকে সবসময় 2 টাকা বেশি রাখে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে বরিশাল থেকে, বা এই মানে যদি বরিশাল যাই বা দূরে কোথাও যাই, তখন এখান থেকে অল্প কিছু ফুয়েল নিতে, যেন বরিশাল পর্যন্ত যেতে পারি। তারপরে বরিশাল গিয়ে ওইখান থেকে ফুয়েল লোড করতে, বাকি ফুয়েল। সকালবেলা বের হতে পারলে খুব ভালো লাগতো। এখন রোদ উঠে গেছে, বা দিনের শুরুর যে কর্মব্যস্ততা সেটা শুরু হয়ে গেছে। আর সকালবেলার আবহাওয়াটাও আসলে মিস করতেছি। সকালবেলা বের হতে পারলে ভোরের যে আবহাওয়াটা, খুব ভোরের, ওইটা আসলে সত্যি অসাধারণ। আজকে যেহেতু ঈদ, আসলে অত একটা রাস্তায় গাড়ির চাপ দেখতে পাচ্ছি না, খুবই কম। তবে হয়তো আর একটু পরেই বাড়বে। সকালবেলার আবহাওয়াটা সত্যি অসাধারণ, মানে শরীরের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে অন্যরকম। শুধু শরীর না, শরীর এবং মন দুইটার মধ্যেই। কি ব্যাপার,
রং সাইডে চালাইতেছে, তারপরে কোনো ইন্ডিকেটর নাই, কিছু নাই। যাই হোক, তো ঈদের মধ্যে আসলে ঈদের দিনে কিছু কিছু এরকম ইনি যদিও সাপড়ি না, সাপড়ি রাইডার, তারপরে কিছু উদ্ভব টাইপের কিছু রাইডার রাস্তায় দেখা হয়েই যায়। তো এটা কোনো ব্যাপার না, জাস্ট ইগনোর ইট। সবাই ঈদের মধ্যে সাবধানে বাইক রাইড করবেন বন্ধুরা, কারণ এই ঈদের মধ্যে অনেক অনেক বেশি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো বরিশাল কুয়াকাটার রাস্তায় চলে এসেছি বরগুনা থেকে। আর এই রাস্তার এতটুকু রাইড করতে খুব ভালো লাগে, এতটুকু না, শুধু বরিশাল থেকে আমাদের বাড়ি যেতে অর্থাৎ গৌর নদী পর্যন্ত রাইড করে খুব মজা পাই। এইদিকে মনে হয় বৃষ্টি হয়েছিল, আর দেখুন রাস্তা ভিজা, আকাশেও মেঘ ছিল। জানি না আমাদের বাড়িতে বৃষ্টি হয়েছে কিনা, যদি বৃষ্টি হয় তাহলে তো আসলে মুশকিল। গ্রামের বাড়িতে আসলে বৃষ্টি হলে একটু মানে প্যারা, বাইক নিয়ে বিশেষ করে, কারণ অনেক জায়গায় হচ্ছে কাঁচা মাটি থাকে, অনেকের উঠান পার হয়ে যেতে হয় বৃষ্টির মধ্যে, তখন বাইক বের করাটা বা বাইক ঢুকানোটা অনেক মুশকিল। এটার আবার কি হলো, অ্যাক্সিডেন্ট হয়েছিল মেবি। এটা কি, এটা এইখানেও অ্যাক্সিডেন্ট? আরে হয়তো গতকালকে হয়েছে অ্যাক্সিডেন্টটা। এই ঈদের মধ্যে আসলে অ্যাক্সিডেন্ট হবেই হবে, কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হবেই। ঈদের দিন বা ঈদের পরে রাস্তায় বের হলে তখন দেখা যায় অ্যাক্সিডেন্টের চিত্রগুলা। এইখান দিয়ে আবার বৃষ্টি হয় নাই। এইবারে ঈদের ছুটিটা আমার রাস্তায় রাস্তায় কেটে যাবে, কারণ যেহেতু একদিন ছুটি, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই, খুব ভোরে ওঠার কথা ছিল। আর সকালবেলা উঠতে উঠতে আমার হচ্ছে 8টা বেজে গেছে। তো এই জন্য আজকে এখন যেতে যেতে বাড়িতে যেতে যেতে আমার 12টা সাড়ে 12টার মতো বেজে যাবে, বা 1টাও বাজতে পারে, যদি রাস্তার সামনে কোনো জ্যাম না থাকে বরিশালের মধ্যে। আবার হচ্ছে আজকে রাতে যদি ফিরে আসি তাহলে তো বাড়িতে একটু সময় থাকা হবে, কয়েকটা ঘন্টা মাত্র। আর যদি খুব ভোরে আসি তাহলে তো এই তো বিকালটা শুধুমাত্র সময় পাবো বাড়ি গিয়ে। আর কালকে খুব ভোরে এসে আবার ডিউটি করতে হবে আমার। বরিশালের কাছাকাছি চলে এসেছি। আমার সামনেই হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড, তারপরেই বরিশাল সদর। অন্যান্য দিন সবসময় এখান থেকেই অনেক বেশি ভিড় থাকে, অনেক বেশি জ্যাম থাকে রাস্তায়। আজকে দেখুন অনেক ফাঁকা, এই জন্য বাইক রাইড করে বেশ শান্তি লাগতেছে। ও বাবা, ও বাবা, বাচ্চা দেখুন, বাচ্চাটা অলরেডি ঢুকে গেছে। এখন একটুর জন্য বাচ্চার সাথে দুর্ঘটনা হলো না। বন্ধুরা, আপনারা আসলে পথচারীর উদ্দেশ্যে আমি একটা কথা বলি, এরকম যে আইল্যান্ডগুলো আছে, এই যে মাঝখানে যে ইউটার্নের মতো যে ইয়ে আছে, যে কাটা অংশ আছে, যেখান থেকে আসলে মানুষ বা যে কোনো গাড়ি হচ্ছে ইউটার্ন নেওয়া যায়, মানুষ এপাশ থেকে ওপাশে যেতে পারে। তো এইখানে এসে আপনারা পার হওয়ার আগে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপর পার হবেন, কারণ এইখানে যে কোনো যানবাহন একটু স্পিডে রাইড করবে, এটাই স্বাভাবিক, যেহেতু 2 ওয়ে লেন্থ, এখানে বিপরীত পাশ থেকে কোনো গাড়ি আসবে না, তো এখানে একটু স্পিডিং থাকবেই। তবে আশেপাশে অবশ্যই আমরা যারা বাইকার আছি তারা অবশ্যই আশেপাশে খেয়াল করব যে পাশ থেকে কোনো বাচ্চা আসতেছে কিনা। তবে আপনারাও একটু খেয়াল করবেন যে এখান থেকে ঢোকার আগে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে পা দিবেন, বা আপনার বাচ্চাকে আপনি বুঝাবেন যদি কিভাবে রাস্তা পার হতে হবে, রাস্তা পার হওয়ার নিয়ম কি, এগুলো আসলে বাচ্চাদেরকেও বুঝাবেন। নাহলে একটি দুর্ঘটনা ঘটে গেলে আসলে তখন আর কিছু করার থাকে না। ক্যামেরা বন্ধ করবো? না 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 না, সমস্যা নেই। না 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 না, আপনাদেরকে নিয়ে আসলে কোনো কিছুই বলি নাই, বা এরকম ছাপড়ি কিছু বলি নাই। ঠিক আছে ভাইয়া।
আমি মনে মনে যেটা ভাবছিলাম আসলে সেটাই হলো। আমি ভাবলাম যে ওদেরকে সাপড়ি স্টাইলে রাইড করতেছিল আর কি, এই জন্য দেখুন রং সাইড দিয়ে ঢুকে দিছে। ঈদের মধ্যে আসলে এরকম বাইকার, আসলে এরকম বাইকার বললে ভুলে এদেরকে আসলে এরকম কিছু আসলে দেখা হবে এদের সাথে রাস্তায়। তো এই বরিশাল সদরের এই জ্যাম পার হলাম, আর এখন আমাকে একটু ফুয়েল নিতে হবে। দেখুন ফুয়েলের কাটা 2 কাটা চলে এসেছে। সামনে হচ্ছে ফুয়েল পাম্প আছে, এটা হচ্ছে সুরভি ফুয়েল পাম্প। সুরভি ফিলিং স্টেশন। $600 টাকার ফুয়েল নিলাম। তারপরও দেখুন ফুয়েল আমার হচ্ছে এখনও মিটারে ফুল, ইন্ডিকেটরে ফুল শো করতেছে না, এখনও 1 কাটা বাকি আছে। যদিও 1 কাটা আসলে 1 কাটা অনেক থাকে না, কি বলে তেল থাকে। 1 কাটা ফুল করতে হলে আমার এখনও মনে হয় যে 4-5 লিটার আমার ফুয়েল নিতে হবে। তো বরিশাল সদর পার হয়ে এখন এখান থেকে আবার রাইড করতেছি বন্ধুরা। আর এখান থেকে আমার বাড়ি পর্যন্ত যেতে আমাকে হচ্ছে 50 কিলোমিটার রাইড করতে হবে। আর যেমনটা বলেছিলাম যে 10টা, ও আচ্ছা 12টা বাজবেও না, 12টার আগেই আমি হচ্ছে বাড়িতে পৌঁছাতে পারবো আশা করা যায়। দেখুন বন্ধুরা, বাঙালির বুদ্ধি আসলে, একজন পঙ্গু মানুষ বা উনি হচ্ছে প্রতিবন্ধী, যাই হোক, তো ওনার যে হুইল চেয়ারটা আছে সেটা উনি রাস্তায় নামাই দেওয়া, তারপরে হচ্ছে সিএনজিতে পিছনে বসে ধরে রেখেছে আর এভাবে করে নিয়ে যাচ্ছে। কারণ হয়তো সিএনজিতে উঠানোর মতো জায়গা নেই বা সিট ভাড়া দিতে চাচ্ছে না, এই জন্য এই টেকনোলজিটা ব্যবহার করছে। বাঙালির মাথায় সত্যি অনেক বুদ্ধি, আসলে মানতেই হবে। মেইন হাইওয়ে থেকে এখন বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছি, ছোট রাস্তায়, গ্রামের রাস্তায় দেখুন। আর চলে এসেছি এখন, এখান থেকে সময় লাগবে। আর এখন বাজে 44 বাজে 10টা, আমার হয়তো 11টা 5-10 এরকম 11টার মধ্যে চলে যেতে পারবো আমি, যদি কোথাও না থামি আর কি। আজকে বরগুনা থেকে একটানা রাইড করে আসলাম, কোথাও কোনো ব্রেক করিনি, শুধুমাত্র হচ্ছে ফুয়েল নিয়েছিলাম, ওইখানে হচ্ছে 2-3 মিনিট দাঁড়াইছিলাম, এই তো। আর ওই টোল দিলাম এইগুলোতে, এছাড়া আর কোথাও আমি 1 মিনিটও আমি হচ্ছে রেস্ট দেইনি, বাইকেও রেস্ট দেইনি, আমি নিজেকেও রেস্ট দেইনি, একটানা চালাই আসলাম। তো আপনারা কখনো এই কাজটা করবেন না বন্ধুরা। আপনারা কোনো লং রাইডের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট কিলোমিটার পর পর আপনি বাইকের একটা রেস্ট দিবেন, সেই সাথে আপনি নিজেও একটু রেস্ট করে নেবেন। নির্দিষ্ট একটা কিলোমিটার বলতে যেমন ধরুন আপনি আপনার বাইকের উপর নির্ভর করবে। আপনার বাইকটি যদি 150 সিসির মধ্যে হয়ে থাকে এবং যদি এয়ার কুল ইঞ্জিন হয়ে থাকে, তাহলে আপনি 60-70 কিলোমিটারে হচ্ছে একবার একটা করে রেস্ট দিবেন। আর যদি আপনার বাইকটি লিকুইড কুল হয়ে থাকে বা 150 সিসির উপরে কোনো বাইক হয়ে থাকে, তাহলে আপনি একটা না অনেকক্ষণ চালাতে পারেন, কোনো ব্যাপার না, এতে বাইকে তেমন কোনো সমস্যা হবেই না। আর মানে এয়ারকুল হলেও যে খুব বেশি সমস্যা হবে ব্যাপারটা এরকম না, তবে দেখা গেছে দীর্ঘক্ষণ রাইড করলে তখন হচ্ছে পাওয়ার লসের একটা ইস্যু থাকে, ইঞ্জিন অনেক বেশি হিট হয়ে যায়, এই তো। আর আপনার হচ্ছে লিকুইড কুল হলেও আপনি যে একবারে ঘন্টার পর ঘন্টা একটানা যে 200-300 কিলোমিটার রাইড করবেন, এটা ঠিক না করা। আপনার বাইকের সমস্যা না হলেও দেখা গেছে যে আপনার নিজের শরীরে আপনার কুলোচ্ছে না, আর শরীর মেজ করে অনেক সময়। বাইক চালালে কিন্তু শরীরের আপনার কিন্তু অনেক পরিশ্রম হয়, এটা আপনারা যারা কন্টিনিউয়াসলি চালান তারা অবশ্যই ভালো জানেন। বাট যারা চালান না তারা হয়তো বা মনে করেন যে বাইকের উপর বাইক চালাতে আর কিসের কষ্ট, শুধুমাত্র থ্রোটল দিব আর চলতে থাকবে। ব্যাপারটা মোটেও এরকম না। বাইকটা সবসময় একটা মানে সবসময় কিন্তু একটা ঝিনঝিন একটা ঝাঁকি, সবসময় একটা ভাইব্রেশন হতেই থাকে, তো এটা আসলে শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য নির্দিষ্ট একটা সময় পর পর আপনি বাইকের রেস্ট দিবেন এবং সেই সাথে আপনিও রেস্ট নেবেন এবং কিছু এক্সারসাইজ করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা খেয়াল করছেন কি না জানি না, আমি মাঝে মাঝে হচ্ছে আমার এই পা দুটা এরকমভাবে উপরে উঠাই দেই,
এখানে যে বাম্পার আছে, যে ক্রাশ গার্ড আছে, এখানে যে এটার উপর আমি পা এইভাবে উঠাই দিই, এই পা এবং এই পা এইভাবে উঠাই দিয়ে রাইড করি। হয়তো বা খেয়াল করেন নেই, ক্যামেরা ভিউ হয়তো ওই পর্যন্ত যায় নাই, বাট এটা দেওয়া করার একটা কারণ আছে। আমার দীর্ঘক্ষণ বাইক রাইড করলে আমার হাঁটুতে ব্যথা হয় অনেক, হাঁটু ফুলে যায়। তারপরে দেখা গেছে একটানা যদি আমি নন স্টপ কোথাও রেস্ট না দিয়ে যদি 100-150 কিলোমিটার রাইড করি, তো তারপরে আমার হচ্ছে নি পেন শুরু হয়ে যায়। আমার খুবই তখন কষ্ট হয়। আমার বাসায় বসে আমি ঠিকমতো মানে বসতে পারি না, হাঁটু ভাঁজ করে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি করি কি, যে রাইড করার পরে একটু তো এক্সারসাইজ করি আমি, রাইড করা হয়ে গেলে, বাট রাইডিং অবস্থা আমি ওইভাবে পা সোজা করে দেই। পা মাঝে মাঝে আসলে ভাঁজ থেকে সোজা টান করে রাখা উচিত। তো এটা করলে হবে কি, আপনার হাঁটুর ব্যথাটা, মানে যদি ব্যথার কারণ এটা হয়ে থাকে তাহলে হাঁটুর ব্যথাটা হয় না। শুধুমাত্র বাইকিং না বন্ধুরা, আপনারা যে কোনো কাজের জন্য আপনি যদি কোথাও বসে অফিসে কাজ করেন, দীর্ঘক্ষণ যদি হাঁটু ভাঁজ করে রাখেন, তো সেক্ষেত্রে আপনার হাঁটুর সমস্যা হবেই। তো এই জন্য মাঝে মাঝে পা টান করে রাখা উচিত। পায়ের একটু মানে এটা হয় কি, পা যদি ভাঁজ থাকে আপনার পায়ের ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হতে পারে না। এই জন্য মাঝে মাঝে এক্সটেনশন ফ্লেকশন করতে হয়। তো এই তো ঠিক আছে বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে যেহেতু আজকে শুধুমাত্র এই একবেলা, একটা বিকেল থাকবো, তারপর সকালবেলা আবার বরগুনার উদ্দেশ্যে রওনা দেব। তো এই জন্য বাড়ি এসে আজকে আর তেমন কোনো ভিডিও করব না। আবার যাওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবার ঈদ অনেক সুন্দর হোক, সুখের হোক, অনেক আনন্দময় হোক, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।